আসসালামু আলাইকুম, চ্যাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রেনেটার প্রেফারেন্স শেয়ারে আবেদনের প্রক্রিয়া বা কিভাবে আবেদন করবেন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আমরা আগে রেনেটার প্রেফারেন্স শেয়ার নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম। আগের ভিডিওতে আমরা রেনেটার প্রেফারেন্স শেয়ার নিয়ে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। এছাড়াও রেনেটার প্রেফারেন্স শেয়ারে নতুন করে আবেদন করলে আপনি কি সুবিধা পাবেন বা কি অসুবিধা হতে পারে, বা এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের কি সুবিধা হতে পারে বা অসুবিধা হতে পারে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আগের ভিডিওতে মেইনলি যে পার্টটা মিসিং ছিল সেটা হলো যে কিভাবে আবেদন করতে হবে, দেন আপনি কয় টাকার আবেদন করতে পারবেন। এই যে আবেদন বিষয়ক ডিটেলসটা আগের ভিডিওতে মিসিং ছিল, সেই জিনিসটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটা দেখার আগে আমরা প্রেফার করব অবশ্যই আপনি আমাদের আগের যে ভিডিওটা এটা দেখে আসবেন। এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আগের ভিডিওটার লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে যে ফার্স্ট ভিডিওটা সেটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, এটাই আমাদের রেকমেন্ডেশন থাকবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রেনেটার প্রেফারেন্স শেয়ারের মূল বৈশিষ্ট্য কি কি, এবং আবেদন প্রক্রিয়া, এবং ফান্ড সংগ্রহের উদ্দেশ্য কি বা কি কারণে ফান্ডটা সংগ্রহ করতেছে। তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। আমাদের ভিডিওর প্রথম টপিক আজকে প্রেফারেন্স শেয়ারের মূল বৈশিষ্ট্য বা রেনেটার যে প্রেফারেন্স শেয়ারটা এটার মূল বৈশিষ্ট্য। এছাড়াও প্রেফারেন্স শেয়ার কি এই ব্যাপারে বিস্তারিত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা অবশ্যই দেখে নেবেন। তো রেনেটার এই শেয়ারটা আমরা বা রেনেটার যে প্রেফারেন্স শেয়ারটা সেটা হলো যে নন কিউমুলেটিভ এবং নন পার্টিসিপেটিভ এবং ফুললি কনভার্টেবল। তো এই তিনটা টার্মকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে হলো আসলে এই যে রেনেটার যেই প্রেফারেন্স শেয়ারগুলো রয়েছে এটাকে ফুললি তাদের জেনারেল বা সাধারণ শেয়ারে কনভার্ট করা হবে। এছাড়াও আরো কিছু ফ্যাক্টর রয়েছে যেটা আসলে ভিডিওর ভিতরে ইনডেপথে আলোচনা করা হয়েছে। তো আমরা নেক্সট দেখি যে তারা কতটুকু ইস্যু করবে। সো মূলত এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে তারা 325 কোটি টাকা বা 325 মিলিয়ন শেয়ার ইস্যু করে তারা টাকা তুলবে, এবং প্রত্যেকটা প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে ধরা হয়েছে। এই শেয়ারের মেয়াদ হবে 6 বছর বা 72 মাস। আর যদি আমরা লভ্যাংশের কথা বলি, বার্ষিক 15% আকারে আপনি ডিভিডেন্ড পাবেন বা লভ্যাংশ পাবেন। সো এটা শুধুমাত্র যেই অংশটুকু আপনার রূপান্তরিত করা হয় নাই সেই অংশের উপরেই আপনি মুনাফা পাবেন বা লভ্যাংশ পাবেন, এবং তাদের নেট যে ইপিএস এটা পজিটিভ থাকতে হবে, এইটা একটা শর্ত। সো এই যে তাদের যে ধরন নন কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ অ্যান্ড ফুললি কনভার্টিবল, এর মধ্যে কিন্তু এই জিনিসটাও পড়ে। তো রেনেটা যদি কোনো একটা বছর তার যে নেট ইপিএস সেটা যদি নেগেটিভ আসে, চাইলে সে আপনাকে ওই বছর লভ্যাংশ নাও দিতে পারবে। আর নন কিউমুলেটিভ মানে হলো আপনাকে যদি এক বছর সে ডিভিডেন্ড না দেয়, পরের বছর গিয়ে আগের বছরের ডিভিডেন্ড দিয়ে দিবে, এরকম বাধ্যবাধকতা থাকবে না। তো যদি রেনেটার লস না হয় তাহলে প্রতি বছর আপনি 15% করে ডিভিডেন্ড পাবেন। এটা হলো আপনার ওই যে ফেস ভ্যালু 10 টাকার এগেনস্টে 15% পাবেন। তো এবার আসি আমরা যে এই যে অরূপান্তরিত অংশ এটার ব্যাপার কি, বা আমরা বললাম যে ফুললি কনভার্টেবল। সো তাদের টোটাল যেই প্রেফারেন্স শেয়ার এটাকে তারা সাধারণ শেয়ারে কনভার্ট করবে। তো কিভাবে এই রূপান্তরটা করা হবে বা কনভার্টটা করা হবে সেটা আমরা যদি দেখি, তাহলে তৃতীয় বছর থেকে ষষ্ঠ বছর প্রতি বছর 25% করে তারা কনভার্ট করবে। তা আপনি যেই প্রেফারেন্স শেয়ারটা পাবেন বা যেই প্রেফারেন্স শেয়ারটা কিনবেন ওইটার তৃতীয় বছর 25% কনভার্ট হবে। তো ওই বছর কিন্তু বাকি যে 75% আপনার শেয়ার থেকে যাবে, মানে ওই যে অরূপান্তরিত যে অংশ ওইটার উপরে লভ্যাংশ পাবেন, আর যেটা রূপান্তরিত হয়ে যাবে ওটা কিন্তু জেনারেল শেয়ার হিসাবে কনভার্ট হয়ে যাবে এবং জেনারেল শেয়ার হিসাবে এটাকে ট্রিট করা হবে। তো রূপান্তর কি মূল্যে করা হবে সেটা হলো যে 475 টাকা। সো এটা মূলত এই 475 টাকাটা তারা কিভাবে ধরেছে, এটা হলো যে ডিএসসি তে গত 6 মাসের রেনেটার যে ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু সেটা ছিল 541 টাকা 57 পয়সা। সো এটার থেকে তারা 12.3% ডিসকাউন্টে তারা এই প্রাইসটা ঠিক করেছে 475 টাকা। তো এই জায়গায় আপনাদের কাছে যদি অলরেডি একটু হিজিবিজি মনে হয়, চিন্তার কোনো কারণ নেই, আমরা ডিটেলসে বলে দিচ্ছি। যাই হোক, তো এই শেয়ারটা বা আপনি যে প্রেফারেন্স শেয়ারটা কিনবেন এটা কি আপনি হস্তান্তর করতে পারবেন কিনা বা লেনদেন করা যাবে কিনা। তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে তারা এই প্রেফারেন্স শেয়ারটাকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবিতে কেনা বেচা করবে, এরকমটাই তাদের প্ল্যান রয়েছে। সো বিসেক যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে আপনি এটিবিতে আপনার প্রেফারেন্স শেয়ারটাকে কেনা বেচা করতে পারবেন।
তো এইবার আসি আমরা আবেদন প্রক্রিয়ায়। সো যোগ্যতা, কারা কারা আসলে প্রেফারেন্স শেয়ারের জন্য আবেদন করতে পারবে, সেটা হলো যে 20 আগস্ট 2025 তারিখে রেনেটার শেয়ার হোল্ডার যারা ছিল, মানে এটা তাদের রেকর্ড ডেট ছিল। সো ওই 20 আগস্ট 2025 তারিখে যাদের পোর্টফোলিওতে রেনেটার শেয়ার ছিল তারাই আবেদন করতে পারবে। আর এটার সময়সীমা বা আবেদনের সময়সীমা হলো 5 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 9 অক্টোবর 2025 বিকাল 4টা 30 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এবার যদি আসি যে আপনি ন্যূনতম কতটুকু আবেদন করতে পারবেন, সেটা হলো যে আপনি 190টা শেয়ার বা এটা লট আকারে আপনাকে আবেদন করতে হবে। সো 190টা শেয়ার 10 টাকা করে 1900 টাকার আপনি ন্যূনতম আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি এর বেশি আবেদন করতে চান তাহলে কিন্তু 1900 টাকার গুণিতক, দ্যাট মিনস আপনি যদি 10টা লট নিতে চান তাহলে 19,000 টাকার আবেদন করতে পারবেন এরকম। এবং এই ক্ষেত্রে আপনাকে একটু বলে নিচ্ছি যে আপনার পোর্টফোলিওতে যেই সংখ্যক শেয়ারই থেকে থাকুক 20 তারিখে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো আবেদন করতে পারবেন। বাট আপনার শেয়ার অ্যালটমেন্টটা কিভাবে হবে সেটাতে আমরা একটু পরে আসতেছি। তো আপনি জানলেন যে আপনি কবে থেকে কবে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম কতটুকু আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো যে আপনি কিভাবে আসলে আবেদনটা করবেন। আপনি আইপিও তে যদি আবেদন করে থাকেন, সো আইপিও তে যেভাবে আবেদন করেন ঠিক সেভাবেই আপনি প্রেফারেন্স শেয়ারের জন্য আবেদন করবেন। সো শুরুতে আপনাকে বিও অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। তারপর আপনার যেই সিকিউরিটিজ হাউস রয়েছে বা আপনার যেই ব্রোকার রয়েছে তাকে বললে সে আপনার হয়ে আবেদন করে দিবে, অথবা আপনি যে সিকিউরিটি হাউসে বিনিয়োগ করে থাকেন তাদের যদি অনলাইন পোর্টাল থাকে যেখান থেকে আইপিও তে অ্যাপ্লাই করা যায় সেখান থেকেও হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার সিকিউরিটি হাউসের সাথে যোগাযোগ করে নেবেন, আর তার আগে কিন্তু আপনার বিও অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে। তো এই পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো যে আপনি যেহেতু লট আকারেই শেয়ার পাবেন, আপনি 190টা শেয়ার বা 1900 টাকার শেয়ার পাবেন। এবং আমরা আগের স্লাইডে বলেছিলাম যে আপনার প্রত্যেকটা শেয়ার 475 টাকা করে কনভার্ট হবে। দ্যাট মিনস আপনার এই 1900 টাকার যে শেয়ার, এইটা আপনি যদি 1900 টাকার শেয়ার পেয়ে থাকেন এটাকে 4 ভাগ করতে পারেন, তাহলে আপনি প্রতি 1900 টাকার এগেইনস্টে 4টা করে শেয়ার পাবেন। এবং এই যে আপনার যখন কনভার্ট করবে, আপনি যদি 1900 টাকার শেয়ার কিনে থাকেন বা একটা লট যদি পেয়ে থাকেন, একটা লটে 4টা শেয়ার যখন কনভার্ট করবে এই 4টা জেনারেল শেয়ারে কনভার্ট হবে। এবং তৃতীয় বছর সেক্ষেত্রে একটা জেনারেল শেয়ারে কনভার্ট হবে, চতুর্থ বছরে আরো একটা হবে, পঞ্চম বছরে আরো একটা, ষষ্ঠ বছরে আরো একটা, এইভাবে আপনার 4টা শেয়ারকে সাধারণ শেয়ারে কনভার্ট করা হবে। আর আপনি ডিভিডেন্ডটা কিন্তু পাবেন ওই যে ফেস ভ্যালুর উপরে, মানে 1900 টাকার 15% আকারে আপনি অরূপান্তরিত শেয়ারের উপরে ডিভিডেন্ড পাবেন। তো লাস্ট ভিডিওতে আপনাদের এই কোশ্চেনটা বা সবাই একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন যে আপনি ডিভিডেন্ডটা কি শেয়ারের 475 টাকার ভ্যালুর উপরে পাবে নাকি ফেস ভ্যালুর উপরে, এই ব্যাপারটা আপনারা কনফিউজ হয়ে গিয়েছিলেন। তো প্রেফারেন্স শেয়ারকে আর জেনারেল শেয়ারকে আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করেন বা আলাদা আলাদা চিন্তা করেন, তাহলেই বুঝতে পারবেন। সো আপনার যে প্রেফারেন্স শেয়ারগুলো সেটা 10 টাকা ফেস ভ্যালুর, আর আপনার যেই জেনারেল শেয়ার সেটা 475 টাকায় কনভার্ট হবে। তো আপনি যখন 1900 টাকায় বা 1900 টাকার গুণিতকে অ্যাপ্লাই করবেন, পার লটে বা পার 1900 টাকায় আপনি 4টা সাধারণ শেয়ার পাবেন। এবং এই 4টা 3 বছর থেকে নেক্সট 4 বছর প্রত্যেক বছর একটা একটা করে, মানে এক লটে একটা করে শেয়ার আপনার সাধারণ শেয়ারে কনভার্ট হবে। আশা করি ব্যাপারটা আমরা সহজ করে বুঝিয়ে দিতে পেরেছি। এবার আসি, আপনি যেহেতু 1900 টাকার শেয়ার বা একটা লটের জন্য আবেদন করলেন, এবার শেয়ার কিভাবে বরাদ্দ করা হবে সেটাতে যদি আসি আমরা। তো প্রথম বরাদ্দ দিবে যে প্রেফারেন্স শেয়ারের প্রাথমিক বরাদ্দ রেকর্ড ডেটে বিদ্যমান শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডিং এর উপরে ভিত্তি করে করা হবে। আর দেন প্রাথমিক বরাদ্দের পর যদি কোনো শেয়ার অবিকৃত থাকে যায়, তবে সেই অংশটি আবেদনের পরিমাণের উপরে ভিত্তি করে আনুপাতিক হারে বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে প্রস্তাব করা হবে। যেমনটা ওই যে আইপিও তে হয়ে থাকে যে আপনি 10,000 টাকার বা আবেদন করলে প্রতি 10,000 টাকায় কয়টা পান, ওই রকম আর কি। সো আপনি প্রতি 1900 টাকার এগেনস্টে কয়টা, বা আপনি যদি 10টা লট এর আবেদন করে থাকেন প্রতি 10টা লটের এগেনস্টে লেটসে একটা করে পাবেন, এরকম কিছু একটা হবে। তারপরে দেন দ্বিতীয় বরাদ্দের পরেও যদি কোনো অংশ অবিকৃত থাকে তবে তা প্রাইভেট অফারের মাধ্যমে দেওয়া হবে। এখানে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সাজেদা ফাউন্ডেশন তারা বলেছে প্রাইভেট প্লেসমেন্টের পরেও যদি কোনো অংশ অবিকৃত থাকে তবে তারা কমপক্ষে 100 কোটি টাকা মূল্যের শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এই প্রাইভেট প্লেসমেন্টের পরেও যদি কিছু অংশ অবিকৃত থেকে যায় তবে যতটুকু সাবস্ক্রাইব হয়েছে তার উপর ভিত্তি করেই ইস্যুটিকে বৈধ বলে বিবেচিত করা হবে।
তো এখানে ইস্যুর ধরন যদি আসি, আমরা ইস্যুর ধরন হলো শেয়ারগুলো ডিম্যাটেরিয়ালাইজড আকারে ইস্যু করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। তো এই পর্যায়ে আমরা দেখব যে তাদের যে তহবিল সংগ্রহ করার উদ্দেশ্য সেটা কি, বা কেন তারা তহবিলটা সংগ্রহ করতেছে। তো এই তহবিল সংগ্রহ করার মূল উদ্দেশ্য হলো যে বিদ্যমান ঋণ পরিশোধ করা বা উচ্চ সুদের যে শর্ট টার্ম ঋণগুলা সেটা তারা পরিশোধ করা, আর কোম্পানির আর্থিক খরচ কমানো। তাদের কোম্পানির আর্থিক খরচ 52% বা ফাইন্যান্সিয়াল কস্ট যেটা, সেটা 52% বেড়ে গিয়েছে শুধুমাত্র উচ্চ সুদের হারের কারণে। আর তারল্য ভবিষ্যৎ মুনাফা বৃদ্ধিও তাদের একটা প্রধান উদ্দেশ্য। তো তারা কিন্তু অলরেডি একটা ব্যাংকের লিস্ট দিয়েছে যে সব ব্যাংকের শর্ট টার্ম লোন গুলা তারা শোধ করবে। এর মধ্যে এইচএসবিসি, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, আইপিডিসি, সো এদের ঋণগুলা তারা শোধ করবে। তো এবার আমরা আসি যে বিনিয়োগকারীদের কি সতর্কতা মেনে চলা উচিত আবেদন করার আগে। সো এটা হলো যে আসলে বিনিয়োগকারীদের মূল্যায়ন করা উচিত যে প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ করার আগে আপনার আর্থিক কি সুবিধা অসুবিধা হতে পারে, যেটা আমরা অবশ্য আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। সো বিনিয়োগের যে ঝুঁকির দিকগুলা বা এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার রয়েছে বা নতুন করে যারা আবেদন করবে, এই ক্ষেত্রে আপনার কি কি ঝুঁকি রয়েছে এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনি চাইলে সেই প্রথম ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পুঁজিবাজারে বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ, তাই কোম্পানির প্রসপেক্টাস ভালোভাবে পড়ে আর আপনার নিজের আর্থিক অবস্থা এবং ঝুঁকি বহন করার ক্ষমতা যাচাই করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা রেনেটার প্রেফারেন্স ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন এবং ভিডিওটা আপনার যারা পরিচিত রয়েছে তাদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চার্ট ক্যানভাস চ্যানেলে। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।